পেট্রোল পাম্পের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়, কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়, কেন তাদেরকে রোদে শুকাতে হয়, কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। বাইক চালকরা বলছে আগে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন তেলের কারণে 3 ঘন্টাও বাইক চালানোর সময় পাই না। জনজীবনের সকল ক্ষেত্রে এই দুঃসহ যাতনা নেমে এসেছে, আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এটা অবশ্য ঠিক, তেলের অভাব কার জন্য নাই এটা বলে নাই। কারো কারো লোক ড্রাম ভর্তি করে নিজেদের ঘরে, বাঁশ জাড়ে, গোয়াল করে, বিভিন্ন জায়গায় তারা তেল রেখে দিয়েছে। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এইভাবে জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির চাকা চলে, পাবলিক ট্রান্সপোর্ট চলে। যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন, এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি। আমরা সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেই জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষমেশ ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। যেমন আগে নেমেছি, এখনো আবার নামবো, এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়, এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য, অপমান, অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে, তারাও বড় মজলুম ছিলেন, আমরাও বড় মজলুম ছিলাম, গোটা জাতি মজলুম ছিল। আমরা সাবেক এবং বর্তমান সকল মজলুমকে বলবো, আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ।
জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা এটি নয়, দুনিয়া লড়ে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন বিশ্রাম আমরা নেব, আল্লাহ তাআলার জিম্মায় নেব ইনশাআল্লাহ। কাঠামোর সমাপ্তি হয়েছে, কিন্তু এর পরবর্তীতে আমরা যখন একটি নতুন বাংলাদেশের প্রত্যাশী ছিলাম, আমরা সবাই আশাবাদী ছিলাম যে একটি নতুন বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশে অতীতের মতো আর কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। যারা শাসক হবে, যারা জনগণ হবে, যারা বিরোধী দলে থাকবে, যারা সরকারি দলে থাকবে, সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের কাছে বারবার মনে হয়েছিল আমাদের সংবিধানে অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোর পরিবর্তন দরকার, অন্যথায় যে ফ্যাসিবাদী শাসন কাঠামো আছে সেই শাসন কাঠামোকে আমরা ভেঙে দিতে পারবো না। যেমন আমরা আমাদের সংবিধানে দেখতে পাই প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি, রাষ্ট্রপতির ক্ষমতা কম। আমরা এটাও দেখতে পাই যে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনের সিদ্ধান্তগুলো সরকার নিজেই নেয়, সেখানে বিরোধী দলের কোনো সম্পৃক্ততা থাকে না, ইত্যাদি বিষয়গুলো বিভিন্নভাবে আমাদের জুলাই যে সনদ রয়েছে, যে সেই সনদে নানা রকম সরকারি বিভিন্ন দলের আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছিলাম, যেখানে 84টি সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন হবে, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার 2009 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সে সরকারের পথে এই সরকার হাঁটা শুরু করেছে। আমরা দেখেছিলাম বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার যেটা করেছিল যে আস্তে আস্তে বিভিন্নভাবে একে একে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, এরপরে সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউটকে তারা কুক্ষিগত করেছিল, সরকারের প্রত্যেকটা অর্গানকে তারা দলীয় কাজে, দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহার করেছিল। শুরুটা হয়েছিল আসলে এইভাবেই। তো বর্তমান সরকারের ক্ষেত্রে আমরা একই রকম কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আগে সরকারের মতো সংবিধানের দোহাই দিয়ে তারা অনেক কাজ করতে যাচ্ছে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো সংবিধানের 7-এর 1 ধারায় যেটা বলা হয়েছে জনগণের সার্বভৌমত্ব। জনগণ তো তাদের মতামত দিয়েছে, প্রত্যক্ষভাবে মতামত দিয়েছে। তাদের আমাদের যে গণভোট ছিল, গণভোটে জনগণ তাদের মতামত দিয়েছে, কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখতে পাচ্ছি সেই মতামতকে উপেক্ষা করার জন্য যা যা করা দরকার তারা সেই আয়োজন সম্পন্ন করেছে। মনে হচ্ছে যে তারা একের পর এক নতুন আলোচনা নিয়ে আসতেছে। বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন উনি তার নির্বাচনী কার্যক্রমে, নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ ভোটের পক্ষে তার মুখ থেকে একটি টু শব্দ পর্যন্ত এখনো উচ্চারিত হয় না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই যে অবিলম্বে আপনারা জনগণের সিদ্ধান্ত মেনে নিন। গণভোটে জনগণের যে প্রত্যক্ষ মতামত এসেছে সে মতামতকে আপনারা মেনে নিন। পিপুলস উইল যেটা রয়েছে, জনগণের ইচ্ছা, সেটা সংবিধানের উপরে, সেই ইচ্ছা বাস্তবায়ন করার দাবি আপনাদেরকে জানাচ্ছি।